কান্নার এক পর্যায়ে মায়া তুর্যকে জড়িয়ে ধরল। তারপর তুর্যর বুকে মুখ গুজে অসহায়ের মতো বলতে থাকলো, আমার বেকারিপনার জন্য আমাদের বাচ্চাটা পৃথিবীর আলো দেখতে পারল না। ওর তো কোন দোষ ছিল না, তাহলে আমার ভুলের শাস্তি কেন পেল? মায়া। মার এমন কান্নার মাঝেই তুর্য হঠাৎ মায়াকে প্রশ্ন করল, আচ্ছা এই বাচ্চাটা তোমার পেটে আসলো কিভাবে? তুর্য। মায়া সব নেও ভাবতে পারিনি যে এই মুহূর্তে তুর্য এমন প্রশ্ন করে বসবে। এতক্ষণ তুর্যর বুকে মাথা গুজে রাখা মায়া এমন প্রশ্ন শুনে এক ঝটকায় তুর্যর বুক থেকে মাথাটা সরিয়ে নিল। তারপর কিছুক্ষণ তুর্য দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে থেকে বলল, সিরিয়াসলি আপনি কি বলতে চাচ্ছেন যে আমরা কখনোই ইন্টিমেট হই নাই? মায়া, তুমি যেরকম ভাবছো আমি সেরকম কিছু মিন করিনি। আমি জিজ্ঞেস করছিলাম যে আমি তো তোমাকে পিল খেতে দিতাম, তাহলে আমাদের বেবি তোমার পেটে আসলো কিভাবে? তুর্য। মায়া মাথা নিচু করে বলল, আপনার দেওয়া পিলগুলো কখনো আমি খাইনি মায়া। কেন? তুর্য। কারণ আমি শুরু থেকেই চাইতাম খুব দ্রুত আমাদের মাঝে কেউ একজন আসুক, যে আমার সারাদিনের সঙ্গী হবে, যার সাথে আমি সারাবেলা খুনসুটিতে মেতে থাকব। মায়া। কথাগুলো বলতে বলতে মায়া আবারও কান্না শুরু করে দিল। তারপর কান্না করতে করতে বলল, ও আসতে চেয়েছিল কিন্তু আমার জন্য পারেনি। আমার বেকারিপনার জন্য ও আসতে পারলো না পৃথিবীতে। আমি কখনো নিজেকে ক্ষমা করতে পারবো না। আমি তো ওকে খুব করে চেয়েছিলাম, তাহলে আমার সাথেই কেন এমন হলো? মায়া। মার কথা শুনে তুর্য আবার মায়াকে বুকে আগলে নিল। নিজের ভালোবাসার চিহ্ন এভাবে বিলীন হয়ে যাওয়ায় তুর্য নিজেও ভেতর থেকে অনেকটা আহত হয়ে পড়েছে। তুর্য মার মাথায় হাত বুলাতে বুলাতে মায়াকে সান্ত্বনা দেওয়ার জন্য বলল, কষ্ট পেও না, আল্লাহ যা করে মানুষের ভালোর জন্যই করে। বেবিটা এখন পৃথিবীতে আসলে তোমার স্বপ্নটা মাঝপথে থেমে যেত, তুমি পড়াশোনায় মনোযোগী হতে পারতে না। তুর্য। আপনি কি মানুষ? হ্যাঁ মানছি যে ইউনিভার্সিটি কলেজ অফ লন্ডন আর পড়াশোনা করাটা আমার স্বপ্ন ছিল, কিন্তু আপনি হয়তো জানেন না মানুষের জীবনে এমন অনেক স্বপ্ন থাকে, তবে মায়েদের কাছে সন্তানই তাদের জীবন। মায়া। তুর্য যেন মায়াকে সান্ত্বন আকার দেওয়ার সকল ভাষা হারিয়ে ফেলেছে। তাই তুর্য মার মাথায় হাত বুলিয়ে বলল, ধৈর্য ধরো, সবকিছু ঠিক হয়ে যাবে। তুর্য। তুর্যর কথা শুনে মায়া কান্নারত অবস্থায় বলল, আমি একজন ব্যর্থ মেয়ে, আমি নিজের গাফিলতির কারণে নিজের সন্তানকে পৃথিবীতে আনতে পারিনি। মায়া। কথাগুলো বলে কান্না করতে করতে এক সময় মায়া তুর্যর কাঁধে মাথা রেখে ঘুমিয়ে পড়ল। আন্ডারস্কোর 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 আন্ডারস্কোর। অগ্নি এবং ইরার বিয়ে আজ 3 মাস পূর্ণ হলো। সময় কারোর জন্য থেমে থাকে না। মায়াও এখন অনেকটা স্বাভাবিক হয়ে গেছে। মায়া এখন আগের মতো তার পড়াশোনা, সংসার এসব নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে। মাঝে মধ্যে ইরার সঙ্গে কথা হয় তার। 2 মাস আগে ইরা এবং অগ্নি কোথায় একটা ঘুরতে গিয়েছিল। ইরাকে গাড়ি থেকে নামানোর জন্য অগ্নি তার হাত ধরেছিল। তখনই একজন লোক ইরা এবং অগ্নির একটি ছবি তুলে ফেসবুকে পোস্ট করেন এবং ক্যাপশনে লেখেন, এমপি সাফওয়ান শেখ অগ্নির রাসলীলা। তারপর থেকে সোশ্যাল মিডিয়ায় শুরু হয়ে যায় অগ্নি এবং ইরাকে নিয়ে নানান রকমের ট্রোল। অগ্নি তখন তার বাবা মা এবং ইরার থেকে মতামত নিয়ে একটি প্রেস মিটিংয়ের আয়োজন করেন এবং তখনই অগ্নি প্রেসের লোকদের সামনে ইরাকে নিজের বউ হিসেবে পরিচয় করিয়ে দেন। সেদিনের পর থেকে অগ্নি এবং ইরার বিয়ের বিষয়টা সোশ্যাল মিডিয়ায় জানাজানি হয়ে যায়। ড্যাশ 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 ড্যাশ। আজ অগ্নি এবং ইরার বিয়ের 3 মাস পূর্ণ হওয়ায়ও গনি ইরাকে নিয়ে ঘুরতে বেরোবে বলে ঠিক করেছে। বিকেলে পার্টি অফিসে অগ্নির কিছু কাজ আছে, তাই ইরাকে নিয়ে সকাল সকালই ঘুরতে বেরিয়ে পড়ল। ঘুরতে বেরোনোর কিছুক্ষণ পরেই হঠাৎ গাড়ির ভেতর থেকে ইরার নজর পড়ল রাস্তার পাশের এক ফুচকার দোকানের দিকে। ফুচকার দোকান দেখে ইরা তাড়াহুড়ো করে অগ্নিকে বলল, এই তাড়াতাড়ি গাড়ি থামান। ইরা। অগ্নিও ইরার কথা মতো গাড়ি থামালো। তারপর ইরার দিকে তাকিয়ে জিজ্ঞেস করল, কি ব্যাপার, হঠাৎ গাড়ি থামাতে বললে কেন? অগ্নি। ফুচকা খাবো। ইরা। হি। অগ্নি। কানে কম শোনেন? ইরা। না। অগ্নি। এরা অগ্নিকে ছাড়ি দিয়ে বলল, তাহলে এক কথা বারবার বলতে বলেন কেন? ইরা। গনি ইরার দিকে তাকিয়ে বৃদ্ধাঙ্গুলের সাহায্যে কপাল চুলকাতে চুলকাতে বলল, ম্যাডাম, আপনার কি মনে হচ্ছে না যে কিছুদিন যাবত আপনার তেজ একটু বেশি বেড়ে গেছে? অগ্নি। মানে? ইরা। না কিছু না, বলুন ফুচকার কথা কি যেন বলছিলেন? অগ্নি। অনেক বছর হলো রাস্তার পাশে দাঁড়িয়ে ফুচকা খাই না, চলুন আজ ফুচকা খাবো। ইরা। মাথা ঠিক আছে তোমার? অগ্নি। ইরা চোখ দুটো ছোট ছোট করে অগ্নির দিকে তাকিয়ে অগ্নিকে জিজ্ঞেস করল, কেন, আমাকে দেখে কি পাগল মনে হয় আপনার?
ইরা অগ্নি গাড়ি স্টার্ট দিতে দিতে বলল, হ্যাঁ অগ্নি। অগ্নি সোজা সাপটা উত্তর শুনে ইরা খানিক ভরকে গেল। এরপরের মুহূর্তেই অগ্নির দিকে তাকিয়ে রাগী গলায় বলতে শুরু করলো, আগে যদি জানতাম আপনি আমার সাথে এমন ব্যবহার করবেন, তাহলে আপনার সাথে ঘুরতেই বের হতাম না। আপনার সাথে ঘুরতে বের হওয়ার থেকে বাড়িতে বসে থাকা অনেক ভালো। আজকের পরে আমি আর কখনো আপনার সঙ্গে বের হব না। যার নিজের বউকে এক প্লেট ফুচকা খাওয়ানোর মতো ক্ষমতা নেই সে আবার এমপি হয় কিভাবে? ইরা তুমি আমার বউ সেটা মানছো তাহলে? অগ্নি না মানার কি আছে? ইরা কেমন মানা মানলে যে বিয়ের 3 মাস পরেও আমি ভাতারা চিহ্ন অবস্থায় ঘুরে বেড়াচ্ছি। অগ্নি অগ্নির কথা শুনে লজ্জায় ইরার দুগাল লাল হয়ে গেল। তবুও অগ্নির কথায় লাগাম টানার জন্য ইরা বলে উঠল, আপনাকে আমি ভালো ভেবেছিলাম, আপনার চরিত্র যে এমন তা আমার জানা ছিল না। ইরা অগ্নি কাদো কাদো ফেস বানিয়ে বলল, তোমার কাছে নিজের চরিত্র পরীক্ষা দিতে দিতে আমি নিজেই এখন নিজের পুরুষত্বের দিকে আঙ্গুল তুলছি। একটু ভাবো তো, 3 মাস হলো বিয়ে করেছি, গত 3 মাস যাবৎ সুন্দরী বউ নিয়ে এক ছাদের নিচে থাকছি, একই বিছানায় ঘুমাচ্ছি, অথচ গত 3 মাসে আমার গাড়ির চাকা এক চুলও এগোয়নি। এ কথা লোকে জানলে কি আমায় পুরুষ বলে স্বীকৃতি দেবে? অগ্নিকে এভাবে কাদো কাদো ফেস বানিয়ে কথা বলতে দেখে ইরা অন্যদিকে তাকিয়ে মুচকি মুচকি হাসল। তারপর আবার রাগী গলায় অগ্নিকে বলল, আজাইরা প্যাচাল বাদ দিয়ে আমাকে ফুচকা খাওয়াবেন নাকি সেটা বলেন। ইরা ফুচকা খাবে? অগ্নি ইরা ওকে, রেস্টুরেন্টে চলো। অগ্নি না, রেস্টুরেন্টের ফুচকা খাবো না। রাস্তার ফুচকার মধ্যে যে ব্যাপারটা আছে সেটা রেস্টুরেন্টের ফুচকায় পাওয়া যায় না। প্লিজ আমাকে ওখানে নিয়ে চলুন। সত্যি বলছি, শুধু এক প্লেট ফুচকা খাবো। ইরা বোঝার চেষ্টা করো প্লিজ, রাস্তার পাশের এসব খাবার অস্বাস্থ্যকর। অগ্নি অস্বাস্থ্যকর হলে হোক, কিন্তু এসব ফুচকার মধ্যে অন্যরকম একটা ব্যাপার আছে। আপনার মতো বোম্বাই মুলারা রাস্তার পাশের ফুচকার মর্ম বুঝবে কিভাবে? ইরা অগ্নি ইরার সঙ্গে তর্কে না পেরে ইরাকে নিয়ে গেল সেই ফুচকার দোকান। গাড়ি থেকে নেমেই ইরা 2 প্লেট ফুচকা অর্ডার করে দিল। 2 প্লেট ফুচকা অর্ডার করতে দেখে অগ্নি বলল, আমি খাবো না এসব। অগ্নি আপনাকে খেতে বলেছে কে? ইরা তাহলে 2 প্লেট অর্ডার করলে কেন? অগ্নি আমার জন্য। ইরা তুমি না তখন বললে 1 প্লেট খাবে। অগ্নি ইরা ফুচকা খেতে খেতে বলল, আপনি কি এতটাই গরিব হয়ে গেছেন যে নিজের বউকে 2 প্লেট ফুচকাও খাওয়াতে পারবেন না? ইরা অগ্নি আর কথা বাড়ালো না। ইরা ফুচকা খাচ্ছে আর অগ্নি মুখে মাস্ক পরে তার পাশে দাঁড়িয়ে আছে। অগ্নির হাজারো বারণ সত্ত্বেও এরা 3 প্লেট ফুচকা এবং 2 প্লেট চটপটি খেল। তারপর ওখান থেকে অগ্নি ইরাকে নিয়ে গেল পাশের এক পার্কে। সেখানে কিছুক্ষণ ঘোরাঘুরি করার পরে হ্রস্ব উকার 1:30 নাগাদ অগ্নি ইরাকে বাসায় পৌঁছে দিয়ে নিজে চলে গেল পার্টি অফিসে। এদিকে দুপুর 2টার পর থেকে ইরার প্রচণ্ড বমি শুরু হয়। ইরার অবস্থা দেখে সবাই খুব ভয় পেয়ে যায়। বমি করতে করতে এক পর্যায়ে ইরা ড্রয়িং রুমেই মাথা ঘুরে পড়ে যায়। ইরাকে এভাবে মাথা ঘুরে পড়ে যেতে দেখে অভ্র এবং শুভ্র দুজনে মিলে ইরাকে নিয়ে যায় তার রুমে। ওদিকে শারমিন শেখ তো কান্নায় ভেঙে পড়েছেন। শুভ্র ডক্টরকে কল করতে নিলে বাড়ির এক বয়োজ্যেষ্ঠ কাজের মহিলা যে কিনা শুভ্র এবং অভ্রর জন্মের থেকে এই বাড়িতে কাজ করছে, সে শুভ্র এবং অভ্রর সামনেই হাসতে হাসতে শারমিন শেখকে বলল, ভাবি সাহেবা, ডাক্তারে কল করার কোন দরকার নাই, আমি বুঝছি কি হয়েছে। মালেকা বেগম আপনি কি বুঝেছেন মালেকা আপা? শারমিন শেখ 3 পোলার মা হইছ এখনো বুঝ না? কখন মায়াগো বেশি বেশি বমি হয়, মাথার মধ্যে ঘুরান দেয়, শরীর দুর্বল লাগে। মালেকা বেগম প্রেগনেন্ট হলে? শারমিন শেখ ওইটাই, পোলাপান পেটে আইলেই এমন হয়। মালেকা বেগম তখন কিছু একটা ভাবতেই শারমিন শেখের চোখমুখ উজ্জ্বল হয়ে যায়। খুশিতে তার নাচতে ইচ্ছে করে। শারমিন শেখ দৌড়ে গিয়ে তার স্বামীকে খবরটা দেয়। সাইদুল শেখ এখন আগের থেকে অনেকটা সুস্থ, সে দাদা হবে। এই খবরটা শোনার পরে আনন্দে সে শুভ্র এবং অভ্রকে ডেকে পুরো এলাকা এবং পার্টি অফিসে মিষ্টি বিলাতে বলে। শুভ্র এবং অভ্র আজ মহাখুশি, তারা চাচা হবে বলে কথা। তাই শুভ্র লোকজন নিয়ে বেরিয়ে পড়ে সারা এলাকায় মিষ্টি বিতরণ করতে এবং 2 মণ মিষ্টি নিয়ে অভ্র চলে যায় পার্টি অফিসের দিকে। অগ্নি এতক্ষণ পার্টি অফিসে একটি মিটিং করছিল। মিটিং শেষ হতেই অভ্র সেই কেবিনে ঢুকে কেবিনে অবস্থানরত সকলের হাতে একটি করে মিষ্টির প্যাকেট দিয়ে দেয়। অগ্নি বুঝতে পারে না হঠাৎ এভাবে সবাইকে মিষ্টি দেওয়ার কারণ কি। তখনই হঠাৎ অভ্র একটি মিষ্টির প্যাকেট থেকে মিষ্টি বের করে অগ্নির মুখে ঢুকিয়ে দেয়। অগ্নি মিষ্টি খেতে খেতে অভ্রকে জিজ্ঞেস করে, কি হয়েছে রে, হঠাৎ মিষ্টি কেন? অগ্নি সকলের মাঝে দাঁড়িয়ে অভ্র নির্দ্বিধায় বলে ওঠে, তুমি বাবা হতে চলেছ তাই সবাইকে মিষ্টি খাওয়ানো হচ্ছে।